সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে। সঙ্গে আছি আমি মাহবুব আলম। অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর গতি প্রকৃতি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তথ্য উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন জনাব ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ, উপদেষ্টা মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও আছেন জনাব মমিনুল আমিন, মহাসচিব NDM। আপনাদের দুজনকেই স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই। আকাশ ভাই, আপনার কাছে আসতে চাই শুরুতেই। আপনারা জানেন যে সর্বদলীয় বৈঠকে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আনাম এটাও বলছেন যে তাদেরকে ডাকার কোনো প্রয়োজনীয়তা মনে করেন নাই। তো এক্ষেত্রে যে ঘোষণাপত্রকে ঘিরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো বিভেদ তৈরি হচ্ছে কিনা বা ফাটলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। সে সাথে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল এস এর সকল দর্শকদের। দেখুন, আওয়ামী লীগ সরকার 15 বছর যে বৈষম্য সৃষ্টি করেছিল এবং যে একটা ডিক্টেটরি সরকার ছিল শেখ হাসিনা, কোনো কিছুই করলে তখন ভালো চলছিল না, দেশের মানুষ ভালো ছিল না এবং অনেক দল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই মুহূর্তে কিছু করতেও পারে নাই। দেখেন, ছাত্র জনতা আন্দোলন করে এই সরকারকে হটিয়েছে। শেখ হাসিনা কি করুণ পরিণতি হয়েছে আমরা দেখেছি। এই বিপ্লবের পর মানুষ ভেবেছিল যে বৈষম্য দূর হবে, মানুষ ভালো থাকবে। এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, এই সরকারকে জাতীয় পার্টি করে আপনার সম্মতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। এবং প্রথমে আপনি জানেন যে জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যানকে সেনাপ্রধান ডাকলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকলেন। বাংলাদেশের নিবন্ধিত দল 48 এবং এমনও কিছু দল ওখানে পার্টিসিপেট করছেন যাদের আপনার জনসমর্থন কোথায়? এই যে একটা 8 থেকে 9টা দল নিয়ে আপনি গেলেন, তার মধ্যে তো কত বিভেদ সৃষ্টি হয়েছে। বিএনপি অলরেডি প্রশ্ন তুলেছে যে 5.5 মাস পর এটার আদৌ দরকার আছে কিনা। আপনার নুরুল হক নুরু বলেছে যে আমরা 2018 সালে যে আন্দোলন করেছি সেটা এখানে প্রেক্ষাপট তুলে নিয়ে আসতে হবে। প্রত্যেক দল তাদের একটা আপনার এক্সপ্লেনেশন দিয়েছে, ফলে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। আমি সন্ধিহান যে প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণা করতে পারবে কিনা, আর ঘোষণা করলে ওটা টিকবে কিনা। 8 থেকে 10টা দল প্রেজেন্ট ছিল। কি একটা মিটিং আর কি তার সৌন্দর্য আমরা দেখেছি তো টিভি মিডিয়ায়, আপনার কারা কারা প্রেজেন্ট ছিল সেখানে। অথচ এই সরকার উচিত ছিল যে আমি ক্ষমতা নিয়েছি, আমি দ্বারা বৈষম্য হবে না, আমি বৈষম্য দূর করে সবাইকে নিয়ে আমি সামনে এগিয়ে যাব। প্রক্ষান্তরে যারা দুর্নীতি করেছেন, আমরা সবসময় সোচ্চার, যারা দুর্নীতি করেছেন তাকে ধরেন, গ্রেপ্তার করেন, শাস্তি দেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কোথায় এই কাজগুলি করছেন? আজ কোথাও নেই সুখবর। আপনার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কেউ ভালো নেই। দেখেন, সরকারের 5.5 মাস বলেছি, দেশবাসীর প্রত্যাশা ছিল সরকারের প্রতি বেশি। দীর্ঘ 15 বছর মানুষ কষ্টে ছিল শেখ হাসিনার আমল। এটা আমরা অনেকবার আপনার বিভিন্ন টেলিভিশনের টক শোতে আমি বলার চেষ্টা করেছি। দেখেন সরকার কি করলো, যেখানে মানুষ খাবার পাচ্ছে না, IMF এর প্রেসক্রিপশনে 100 পণ্যের উপর কর বৃদ্ধি করলেন, গরিব মানুষের খাদ্যের উপর কর বৃদ্ধি করলেন, অথচ মানুষের আয় বাড়েনি, মানুষ বেকার হচ্ছে। আপনার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে দিলেন, মানুষের সেই তুলনায় আয় বেড়েছে, মানুষ হাহাকারে আছে। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি, আমি ডাক্তার, আমি হাসপাতাল থেকে ঘোষণাপত্রের কথা বলছেন যে এটা টিকবে কিনা, এ নিয়ে আপনার কাছে আসবো আবারও। এই প্রশ্ন নিয়ে আমি আসতে চাই মমিন ভাই আপনার কাছ থেকে, যে আকাশ ভাই বলেছেন যে আসলে এই ঘোষণাপত্র আদৌ তারা ডিক্লেয়ার করতে পারবে কিনা এবং এই ঘোষণাপত্র আদৌ টিকবে কিনা, এমনটিও বলছেন উনি। এবং ইতিমধ্যে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যে ঘোষণাপত্র খসড়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আপনারা জানেন, অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনূস বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন। তো আসলে এই ঘোষণাপত্রের মূল জিনিসটা কি থাকার কথা এবং কি কি থাকছে বেসিক্যালি?
আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি চ্যানেল এস এর সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতরণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর পক্ষ থেকে সেখানে সেই বৈঠকে সর্বশেষ যে বৈঠকটা হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের দলের বক্তব্য আমরা তুলে ধরেছি। আমরা যখন গুলির সামনে ছিলাম, আমি ব্যক্তিগতভাবে আমি আহত হয়েছি, আমার চেয়ারম্যান ববি হাজজ গুলি খেয়েছে, অসংখ্য লোক, একটা রিক্সাওয়ালা রামপুরা ডেল্টা হাসপাতালের পাশে সিঁড়িতে গুলি খেয়ে পড়ে আছে, তার রক্ত ঝরছে। হাসপাতালের সিকিউরিটি গার্ড গেট খোলেনি, কারণ সামনে পুলিশ ছিল, গেট খুলে পুলিশ এখানে বলতো। অসংখ্য লোক আমাদের চোখের সামনে ছাত্রদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি হতে দেওয়া হয়নি হাসিনার নির্দেশে। তো তাদের সাথে যারা হাত মিলিয়েছে তাদের রক্তের উপর দিয়ে আমরা তো আসলে সবাইকে ডাকতে পারি না, সরকার ডাকতে পারে না, এটা সরকার ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আমি আর বেশি বলবো না। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমি যেটা বলি, ঘোষণাপত্রের এখানে আলোচনা দিয়েছিল, হ্যাঁ প্রক্রিয়াগত অনেক ত্রুটি ছিল, আমন্ত্রণের ত্রুটি ছিল, এগুলো নিয়ে আমরা কথা সেখানেই বলেছি। ঘোষণাপত্রের বিষয়ে আমাদের মূল বক্তব্য হলো, দেখেন ঘোষণাপত্রটা হাসিনা পতন, যে হাসিনার যে পতন হবে এটা মানুষের মনে লেখা ছিল। 18 কোটি বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী দোসর বাদে সকলের মনে লেখা ছিল যে হাসিনার বিদায় নিতে হবে, এবং কি কি কারণে কিছু বক্তব্য উচ্চারিত, কিছু বক্তব্য অনুচ্চারিত। তো এই উচ্চারিত এবং অনুচ্চারিত মানুষের সকল মনোভাবকে একটা কাগজের মধ্যে নিয়ে আসাটা নামই ঘোষণাপত্র। আমরা বলছি না যেভাবে একটা সংগঠনের পক্ষ থেকে দাবি জানিয়ে 31শে ডিসেম্বর ঘোষণা দেওয়ার কথা ছিল, এটা সঠিক প্রক্রিয়া ছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও বলেছিলেন, ছাত্ররা তার কাছে এসেছিল, তিনি রাজি হন নাই ঘোষণাপত্র দিতে। তিনি চেয়েছিলেন যাদেরকে নিয়ে সরকার যে ঐক্য তিনি ধরে রেখেছেন, সে ঐক্যমত হলেই ঘোষণাপত্রটা আসলে দেওয়া হবে। সেটার প্রেক্ষিতেই ওই দিনের সংলাপটা ছিল। হ্যাঁ, একটু উপস্থিতি কম ছিল, কারণ আমন্ত্রণের প্রক্রিয়াটা, আমি এটা নিয়ে নিজেও সমালোচনা করে বক্তব্য দিচ্ছি, আমন্ত্রণের প্রক্রিয়াতে ত্রুটি ছিল। তবে একটা ঘোষণাপত্র বিএনপি পক্ষ থেকে, যেটা সালাউদ্দিন সাহেব বলেছিলেন, তিনি জানতে এসেছেন, যদি সবাইকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই ঘোষণাপত্রটা হয়তো দেওয়া যেতে পারে। তবে এখানে আমাদের অনেক বক্তব্য থাকবে, আমরা আমাদের নীতি নির্ধারণী পরিষদে এটা আলোচনা করব। সরকারের পক্ষ থেকে একটা সময় দেওয়া হচ্ছে 23শে জানুয়ারির মধ্যে লিখিত আকারে সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছে এটা হয়তো জমা দেওয়া যাবে। তো এই বিষয়ে এখনও আমরা দলীয়ভাবে যেহেতু সম্পূর্ণ আলোচনা করিনি, ঘোষণাপত্রের কন্টেন্ট নিয়ে আমি হয়তো বক্তব্য দিব না। তবে হ্যাঁ, যেহেতু কিছু বক্তব্য উচ্চারিত এবং কিছু অনুচ্চারিত, এই মনোভাবগুলোকে যদি আমরা সবার সম্মতি নিয়ে আমরা আনতে পারি, লিপিবদ্ধ করতে পারি, তাহলে হয়তো আমরা একটা সলিড ডিক্লারেশন বলেন বা আপনি একটা কথা আমাকে স্পেসিফিক বলে যে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কি ভোটের যে আয়োজন, এটা কি প্রলং করার একটা প্রক্রিয়া কিনা? দেখেন, এখন পর্যন্ত আমরা আশাবাদী যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন প্রলম্বিত করার কোনো কৌশল নিবেন না, এটা আমরা এখন পর্যন্ত আশা করি। তবে যদি সেরকম কোনো আশা হয় তাহলে আসলে জনগণের ভোটাধিকার রক্ষার জন্য, যেটার জন্যই আসলে আন্দোলনের সূচনা, কারণ 14 সালে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন না হতো, 153 জন বিনা ভোটে গিয়েছে, তাহলে হাসিনা ওইখানেই শেষ হইতো। 18 সালে নিশিরাতে নির্বাচন না হলে 24-এ দামি নির্বাচন হইতো না, এতগুলো শহীদ হইতো না, এত তাজা প্রাণ যেত না। তো মূলত নির্বাচন হচ্ছিল না বলেই কিন্তু আন্দোলনের এই যে দামামা বেজেছে একসাথে এত বছর ধরে। হ্যাঁ, সো নির্বাচন প্রলম্বিত করার যদি আমরা এখনো মনে করছি না, আমরা এখন আশাবাদী। তবে এরকম যদি কোনো আমরা 1% সম্ভাবনা দেখি, আমরা রাজপথে নামতে দ্বিধা করবো না। ধন্যবাদ আপনাকে। আকাশ ভাই, আপনার কাছে আসতে চাই যে নির্বাচন নিয়ে একটা অনেক কথা হচ্ছে যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে, ইভেন এমনটি এখন কথা, বিশেষ করে যে সবচেয়ে বেশি আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচন, জাতীয় সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে। তো আসলে কোনটিকে বেশি প্রায়োরিটাইজ করা উচিত? যদি একটি সমীক্ষায় উঠে আসছে যে 65% সাধারণ লোক চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের আগে হোক এবং জাতীয় নির্বাচন পরে আয়োজন করা হোক। এই বিষয়ে আপনাদের বিশ্লেষণ কি? অ্যাকচুয়ালি ধন্যবাদ। দেখুন, মানুষ নির্বাচন চায় এবং জাতীয় সংসদ নির্বাচন আগে চায়। আমি জরিপটা জানি না। দেখেন, 15 বছর গণতন্ত্র ছিল না, নির্বাচন ব্যবস্থা ছিল না, নির্বাচন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। আমি অনেকগুলি টেলিভিশনে অনেকবার বলেছি, এটা আমার দলের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের সংসদে বলেছে, আমার দলের এমপিরা বলেছে যে গণতন্ত্র উত্তরণের উপায় এবং গণতন্ত্র দেশের নাই, কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, এই কথাগুলো আমরা বারবার আলোচনা করেছি। দেখুন, যেহেতু গণতন্ত্র নাই, সবার আগে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আর গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আপনার নির্বাচন দিতে হবে। দেখেন, সংস্কার তো একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া সারা জন্মই চলবে। আপনি যে কোনো একটা কাজ করেন, আপনি আজকে সময় সাপেক্ষে একটা কিছু করেছেন, 5 দিন পরে যখন আপনার একটা প্রেক্ষাপট তৈরি হবে, সেই অনুযায়ী আপনি এটাকে আবার সাজাবেন, সিচুয়েশনাল ডিমান্ড অবভিয়াসলি। এখন দেখেন, এই যে সরকার একটা সংস্কার করবে,
6টা কমিশন করেছে, পরে আরো 4টা করেছে, 10টা কমিশন করেছে। অলরেডি 4টা কমিশন আপনার তার এই সংস্কারের প্রস্তাবগুলি জমা দিয়েছে। তার মধ্যে হচ্ছে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান, দুদক। আমরা নির্বাচন ব্যবস্থাটা নিয়েই বেশি আপনার অগ্রসর হওয়ার জন্য সরকারকে বলবো। আর সংবিধান যেটা আপনার ওনারা চেঞ্জ করতে চাচ্ছে, এগুলি কন্ট্রাডিক্টরি। এগুলি চেঞ্জ করে যদি আপনার সব দল ঐক্যমত না হতে পারে, তাহলে নির্বাচন দেওয়া সম্ভব হবে না। নির্বাচনে আগে কিছু কিংস পার্টি আপনার তৈরি করে, যেটা 111-এ আমরা দেখতে পাচ্ছিলাম। পরবর্তী স্টেজে আমরা এটা নিয়ে আপনার কাছে আরো বিস্তারিত শুনবো অবশ্যই। তার আগে আমাদের একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এসেছি। আমরা আবারও যাচ্ছি আকাশ ভাইয়ের কাছে, যেটি নির্বাচন নিয়ে প্রলং করার যে একটা প্রক্রিয়া বা একটা চেষ্টা, সেটা কি কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার ক্ষেত্র কিনা আমাদের কাছে পরিলক্ষিত মনে হচ্ছে। কারণ দেখেন, সরকার একটা গোষ্ঠীকে অলরেডি বিশেষ সুবিধা দিচ্ছে। ছাত্ররা আপনার আন্দোলন করেছে, সরকারকে হটিয়েছে। ছাত্ররা কোন প্রেক্ষাপটে আন্দোলন করেছে, কিসের উদ্দেশ্যে আন্দোলন করেছে, সেটা বাংলাদেশের মানুষ জানে। পরবর্তী স্টেজে শেখ হাসিনার পতন হয়েছে, সেখানে ছাত্রদের বিজয়ী হয়েছে। কিন্তু এখন ছাত্রদেরকে সরকার যে কাজে ব্যবহার করছে, এবং ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে এখন রাজনৈতিক দল করতে চাচ্ছে। রাজনৈতিক দল ছাত্ররা করতেই পারে, এবং সেটা যদি দেশের জনগণের কল্যাণে হয়, আমরাও সেটার জন্য স্বাগত জানাই। কিন্তু দেখেন, এই যে ছাত্রদেরকে এখন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, ছাত্রদের মধ্যে ডিভাইডেশন হচ্ছে, কতগুলি অলরেডি গ্রুপ হয়েছে। এই ছাত্ররা এখন ছাত্ররা মারামারি করছে যেখানেই যাচ্ছে। এবং ছাত্রদের মধ্যে দেখেন, আপনার অনেক ছাত্রের ভিতরে দেখছি অনেক লোভ জেগে গেছে। কেউ কেউ এখন শুনছি যে দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমাকে স্পেসিফিকলি বলে যে আওয়ামী লীগ কি এই সামনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি পার্টিসিপেট করার কোনো সুযোগ আছে কিনা? আর যদি আওয়ামী লীগ যদি আসে, সেক্ষেত্রে আবারও আপনারা তাদের সাথে অ্যালায়েন্স করার কোনো আপনাদের চিন্তা চেতনার মধ্যে আছে কি? না, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করবে এরকম কোনো ডিসিশন এখন পর্যন্ত নাই। আচ্ছা, ভবিষ্যতে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। দেখেন, আপনাকে বলি, কিন্তু আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই। অলরেডি নির্বাচন কমিশনার বলেছেন যে যেসব দল নিবন্ধন আছে সবাই ইলেকশন করতে পারবে। সেই হিসাবে যদি আমরা ধরি, তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। যারা আপনার কনভিক্টেড হবে তারা হয়তো নির্বাচন করতে পারবে না, আর যারা কনভিক্টেড হবে না তারা তো চাইলেই নির্বাচন করতে পারবে, যদি কোনো আপনার বাধ্যবাধকতা না থাকে। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, এই সরকার যে সংস্কারগুলি করছে, নির্বাচন প্রলং করতে চাচ্ছে কিনা, আমরা যেটা বলছি যে সরকারের প্রাধান্য হওয়া উচিত নির্বাচন কারণ এবং সংস্কার একটা প্রক্রিয়াধীন থাকবেই। সংস্কার মানুষকে, যে পরবর্তীতে ক্ষমতায় আসবে তারাও কিছু সংস্কার করবে। দেখেন, সরকার যেটা কিছু সংস্কারের রিপোর্ট অলরেডি সে পেয়েছে, যেগুলি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যে বাংলাদেশের নাম চেঞ্জ করার কথা বলা হচ্ছে, আপনি দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে এখন তারা দিতে চাচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ। ইংলিশটা ঠিকই আছে, পিপলস অফ রিপাবলিক অফ বাংলাদেশ। এখন দেখেন, এটা তো একটা মীমাংসিত ইস্যু। দেশে অনেক ক্রাইসিস চলছে, সরকারকে তো ক্রাইসিসের দিকে চিন্তা করতে হবে। এখন যদি এই যে একটা মীমাংসিত ইস্যু অলরেডি, এগুলি ভবিষ্যতে যে সরকার হবে তারাও প্রয়োজনে আপনার কিছু করতে পারবে। তারপর যে 4টা মূলনীতি আপনার চেঞ্জ করতে চাচ্ছে, যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এখন যে 5টা মূলনীতি নিয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদান, গণতন্ত্র, এইগুলি নিয়ে যখন রাজনৈতিক দলগুলির মধ্যে বসবে, আমি আপনাকে বলে যেতে পারি এইগুলি নিয়ে আপনার সাংঘর্ষিক কিছু হবে। যখন এগুলি সাংঘর্ষিক হবে, তখন নির্বাচন আস্তে আস্তে দেরিতে হওয়ার সম্ভাবনা আছে। আজকে দেখেন, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আরেকটা দল মনে করছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, এবং সব জায়গায় তারা দখল বাণিজ্য শুরু করেছে। এই যে দেখেন, আজকে সাধারণ মানুষের জীবন আজকে ঝুঁকিপূর্ণ। আপনি রাস্তায় বেরোতে পারবেন না সন্ধ্যার পরে। চুরি, ছিনতাই কি হারে বেড়েছে, আপনার দিনে দুপুরে মানুষকে খুন করছে। আমি তার আগে মমিন ভাই আপনার কাছে আসতে চাই। আকাশ ভাই যেমনটি বলছিলেন যে এখনো বৈষম্য রয়ে গেছে, এবং খাদ্যদ্রব্যের মান যেভাবে ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবন আসলে নির্বিশ্বাস অবস্থায় এসেছে। তো এই জিনিসগুলো আসলে অন্তর্বর্তীকালীন কি সরকার কি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মূল যে কথাটাতে আসি, যে ছাত্র উত্থানের একটি কথা বহুলভাবে প্রচারিত হচ্ছিল যে এবার আর নয় বৈষম্য, প্রতিষ্ঠা পাক সাম্য। বিশেষ করে জুলাই 24-এ জুলাই গণ
গণঅভ্যুত্থানের যে মূল চেতনা যেটাকে, তো এখানে কি আবারও যে ভিন্ন মতের রাজনীতিগুলো কি বৈষম্যের শিকার হবে কিনা বা লক্ষ্য বস্তুতে পরিণত হবার সম্ভাবনা রয়ে যাবে কিনা ইন ফিউচারে? আপনাকে অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে বৈষম্য এটা একটা মানে এই টার্মটা যদি এটা সাইকোলজিক্যাল টার্ম, আপনি কিভাবে একজনকে বৈষম্য করছেন। আমরা যদি অনেকভাবে বৈষম্য হয়ে থাকে বিশ্বে, কেউ বর্ণবাদী আচরণের শিকার হয়, নারী পুরুষে বৈষম্য হয়, ধর্মের কারণে বৈষম্য হয়, ভাষার কারণে বৈষম্য হয়। আপনি এলিট ক্লাস মানুষের চিন্তা করবেন যে আমি শুধু এলিটকেই পছন্দ করি, আপনি সমাজের অন্য শ্রেণীর সাথে মিশতে পারবেন, একটা মাইন্ডসেটের ব্যাপার। আপনি কিভাবে চিন্তা করছেন, কিভাবে দেখছেন, কিভাবে প্রেজেন্ট করছেন, কিভাবে অ্যাকোমোডেট করছেন, এইটাকে আসলে বৈষম্য বলা হয়ে থাকে। বৈষম্য মানে এটা না যে আমাকে যে সুযোগ দেওয়া হচ্ছে তাকে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না। এখন যদি আমি সাপোজ প্রশ্ন করি আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে কোনো সুযোগ দিচ্ছি না, এটা কি বৈষম্য? অবভিয়াসলি এটা বৈষম্য না, কারণ আমাদের তো প্রাপ্য এটা। আওয়ামী লীগের অধিকার নেই বাংলাদেশের রাজনীতিতে আবার এসে কথা বলা, জনগণের সামনে দাঁড়ানোর। এখন পর্যন্ত তারা কোনো ক্ষমা চায় নাই, অনুতপ্ত হয় না, তাহলে এটা কখনো বৈষম্য হতে পারে না। তার মানে কি আপনি বুকিশ ল্যাঙ্গুয়েজে ডেফিনিশন ক্ষমা চেলে অনুতপ্ত প্রকাশ করলে কি তারা পার পেয়ে যাবে? আমি বলি এখন পর্যন্ত চাই না। এখন যদি ক্ষমা চাইতো তাহলে কি হইতো? ক্ষমা চাইলেই ক্ষমা না, ক্ষমা চাইলে তাদের এস্টাবলিশড হইতো যে না এইটা রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করে না। হ্যাঁ, তো তখন আমরা নতুনভাবে চিন্তা করতাম, কিন্তু তাদেরকে রাজনীতি করার সুযোগ নেই। তারা এই যে অপরাধ করছে, তাহলে আসলে কনভিকশনে আসো, প্রত্যেকে সবাই কনভিক্টেড হও, এরপরে আমরা বিশ্লেষণ করব তোমাদের আদৌ রাজনীতি করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি কোনো ব্যক্তি অবশিষ্ট আছে কিনা। সব বৈষম্য একটা আপনার কনটেক্সট অনুযায়ী বৈষম্যটা তৈরি হয়। হ্যাঁ, সো এখানে আপনার কিছু ব্যাপার আছে। আর আপনি যে জীবনযাত্রার মানে কথা বললেন, দেখেন শেখ হাসিনা সরকার যখন পতন হয় 5ই আগস্ট, হাসিনা যখন বোনকে নিয়ে পালায় যায়, শুধু তো নিজে পালায় যায়নি, দেশ থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে। এই যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ হাইকোর্টে রিট করেছিলেন যে দুদককে বলার জন্য যে টিউলিপের দুর্নীতি, রূপপুর পারমাণবিক কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দুর্নীতিগুলো অনুসন্ধান করা হয়। তারপর তিনি লন্ডনের সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলো আছে, হ্যাঁ, বিবিসি, সিএনএন, আমি সবগুলো নামও বলতে পারবো না, সবাই টেলিগ্রাফ, সব কিছু ইন্টারভিউ উনি নিজে পোস্ট করেছেন যে টিউলিপ সিদ্দিক হাসিনা শেখ পরিবারের বীজ যার ভিতরে রয়েছে সে এই করাপশনের সাথে জড়িত, আপনারা তার ভিতরে প্রপার ইনভেস্টিগেশন করেন। এবং তখন ব্রিটিশ মিডিয়াগুলো কিন্তু সোচ্চার হয়েছে, প্রত্যেকটা মিডিয়াতে ববি হাজ্জাজের সাক্ষাৎকার রয়েছে। তার প্রেক্ষিতে ইংল্যান্ডের জনমত সৃষ্টি হয়েছে টিউলিপের পদত্যাগের জন্য, এবং সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন আমরা তাকে জেলের ভাত খাওয়াবো আশা করি। একই কাজটা জয়ের বিরুদ্ধেও হবে। তো এই যে টিউলিপ এবং জয়ের বিরুদ্ধে এলিগেশনসগুলো কী? রূপপুর আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখেন, সিমিলার পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়াতে হয়েছে, হ্যাঁ, অন্য জায়গায় হয়েছে, যেই ডলার 6 বা 6.5 বিলিয়ন, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাংলাদেশে 12 বিলিয়ন বলল, বাকিগুলো কোথা থেকে গেল? এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই তো বালিশকাণ্ড ঘটেছে, আপনারা জানেন না? তাহলে এই টাকাগুলো যে $5 বিলিয়ন যে এমবেজলমেন্ট, এটা শেখ পরিবার করেছে। শুধু তো এইটা করে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মেগা প্রকল্প থেকে মেগা দুর্নীতি তারা করেছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে মূল্যস্ফীতি, খাদ্যদ্রব্যের দাম ঊর্ধ্বগতি, এগুলোর কি সেই সময়কার কর্মের প্রতিফলন আজকের? আপনি ব্যাংক খালি করে দিয়েছেন, আপনার আওয়ামী যারা ব্যবসায়ী, যারা সব সিন্ডিকেট করে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। দেখেন, মানি কিন্তু একটা সার্কুলেশনের ব্যাপার। আপনার কাছে যেভাবেই হোক টাকা আছে, এটা তো আপনি রিইনভেস্ট করতেন, আপনি সার্কুলেট করতেন। এখন আপনি পালাইছেন, পুরো পার্লামেন্ট ধরে পালাইছে আপনার, হ্যাঁ, অলমোস্ট পার্লামেন্ট ধরে সবাই পালাইছে, পুলিশ যারা আপনার ছিল দোষ সব পালাইছে। এটা তো একা পালায় না, এদের টাকা পয়সা তো ভাবে ফ্রিজ হয়ে আছে বা পালিয়েছে। সো এটা কিন্তু অনেক বড় একটা জায়গা থেকে সার্কুলেশন হচ্ছে। অবভিয়াসলি কিছু জায়গায় আছে দ্রব্যমূল্য অনেকে সিন্ডিকেট করছে। সিন্ডিকেট কারা করছে? আমি তো হঠাৎ করে যে নতুন করে আপনি যে সিন্ডিকেট করতে পারবো না। গত 15 বছরে আমার ওই বাজারটার উপরে কন্ট্রোল আসছে কিনা, এইটা যাদের নিয়ন্ত্রণ, যারা করেছে, প্র্যাকটিস করেছে, যারা মার্কেটটা জানে, এরা প্রত্যেকে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে ডিরেক্টলি লিঙ্কড। এখন পর্যন্ত এই সরকার রাজনৈতিক সরকার না। একটা মার্কেটে কারা কারা দুর্নীতি করে, কারা কারা নিয়ন্ত্রণ করে, প্রাইসটা কেন বাড়ে, সাপ্লাই চেইন কারা নিয়ন্ত্রণ করে, এটা পুরোটা জানা রাজনৈতিক দলের কাজ। কারণ আমার রুট লেভেল পর্যন্ত কর্মী আছে, আমার কর্মী কোনো না কোনো ব্যবসা করে, আমার ইউনিয়নে কর্মী আছে, উপজেলায় কর্মী আছে, পৌরসভা আছে, জনপ্রতিনিধি আছে। আমরা জানি কোন জায়গায় কারা কিভাবে কাজ করে। এই সরকার কিন্তু এতটা মানুষের সাথে কানেক্টেড না। ইট ইস ইন্টারিম গভর্নমেন্ট, তার কাজে নির্দিষ্ট ব্যবস্থাপনা করা। তো সরকারের কিছু পদ্ধতিগত দুর্বলতা এখানে থাকতেই পারে, এটা আমি অস্বীকার করি। এই সমালোচনাটা আমরাও করি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত পুরো ব্যবস্থাটা আসলে রিস্টোর করা সম্ভব হবে না। যদি আসেও নির্বাচিত সরকার, তাও কয়েক বছর লেগে যাবে। যা আমি কার্টেল যেটা বিজনেস কার্টেল যেটা করে রেখেছে, সেইগুলোকে ধ্বংস করে পুরোটা ব্যবসায়ী সমাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিএনপি যেমনটাই বলছে জুলাই আগস্টের মধ্যে একটা নির্বাচন চায়, এদিকে জাতীয় নাগরিক কমিটি বলছে না, আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা জরুরি। সেক্ষেত্রে আপনার বিশ্লেষণ কি অ্যাকচুয়ালি? আচ্ছা, জাতীয় নাগরিক কমিটি বা অনেকেই বলতে পারে যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি। তারা কোনোদিন বা তাদের পক্ষ থেকে কেউ কখনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে কিনা, এটা আমার আসলে প্রথম প্রশ্ন করতে হয়। কারণ আসলে এই জরুরি কিনা প্রশ্নটা না, চিন্তা করাটা একটা অমূলক চিন্তা যে আমি স্থানীয় সরকার নির্বাচন করব। যারা বলছে তাদেরকে একটু জিজ্ঞাসা
করবেন বাংলাদেশে আসলে ঠিক কতগুলো উপজেলা পরিষদ আছে যেখানে নির্বাচন হয়, কতগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে হয়, কতগুলো পৌরসভায় করতে হয়, জেলা পরিষদে করতে হয়, এই পরিসংখ্যানটা আগে বুঝতে বলতে পারে কিনা সেটা আগে জিজ্ঞাসা করবেন। এই ধারণাটা আসলে অমূলক ধারণা, এটা সম্ভবই না, পুরোপুরি অবাস্তব একটা কথা। এই সক্ষমতা সরকারের নির্বাচন কমিশনের কারণে নাই। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যেটা শর্ট করতে হবে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার এটা মেইন তাদের ম্যানিফেস্টো এখন যেটা হওয়া উচিত, তারা জাতীয় নির্বাচনটাই অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং জুন জুলাই ভিতরে নির্বাচন খুব ভালোভাবে সম্ভব। আপনি চাইলেই বাড়াইতে পারেন। ধন্যবাদ আপনাকে। আনঅফিশিয়ালি আপনি এটা কথা বলছেন যে জাতীয় সংসদ প্রার্থী যারা থাকবেন এবার যেন সুপারিশ মালা যে প্রস্তাবনায় যে আসছে যে 25 বছর থেকে 4 বছর কমিয়ে 21 বছরে করার একটা প্রস্তাবনা আসছে এবং এখান থেকে 10% তরুণদেরকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে একটি প্রসঙ্গ আসছে। তো এক্ষেত্রে কি আপনি আপনি কি মনে করেন এটা কতটুকু যৌক্তিক? দেখেন, আমি এটা প্রস্তাবনা আসছে, এটা অবশ্যই সংসদে আলোচনা হবে। আমরা মনে করি সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার একমাত্র এখতিয়ার হলো নির্বাচিত সরকারের, নির্বাচিত সংসদের। তবে বয়সের প্রশ্নে আমি আমার একটা অভিমতি শুধু বলি, দেখেন কনস্টান্টিনোপল যেই অটোম্যান সম্রাট দখল করেছিলেন প্রায় 800 বছর পর মুসলমানদের বিজয় হয়েছিল কনস্টান্টিনোপল, তার বয়স কিন্তু 25-এর কমই ছিল। অটোম্যান সুলতান সুলেমান খানের বয়সও কম ছিল যখন তিনি সিংহাসনে বসেছিলেন, তার উজিরে আজম ইব্রাহিম পাশার বয়সও 25 বছরই ছিল। সো তরুণরা যে অনেক বড় কিছু জয় করে নাই ইতিহাসে এমন কথা নাই। তবে অবভিয়াসলি প্রেক্ষাপট বদলেছে, অনেক কিছু বদলেছে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে তরুণদের কতখানি সক্ষমতা আছে একটা নির্দিষ্ট বয়সে বড় দায়িত্ব নেওয়ার, এটা নিয়ে আরো আলোচনা হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আকাশ ভাই, আপনার কাছে আসতে চাই যে এই যে বাংলাদেশের এখন বর্তমান যে সংকট, আপনি যেগুলো কথা বলছিলেন যে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে বহুমুখী সংকটের অন্তর্বর্তীকালীন ফেস করতে হচ্ছে সরকারকে। তো এগুলো সংকট মোকাবেলা করে, চ্যালেঞ্জ ফেস করে সত্যিকার অর্থের সামনে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনটা কি আপনি কি মনে করেন যে ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি একটা ইলেকশন জাতিকে উপহার দিতে পারবে তারা? এই সরকারের তো আর পিছুটান নেই। এই সরকার চাইলে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে, কারণ এই সরকার হচ্ছে আপনার একটা নিউট্রাল সরকার। কারণ সে তো একটা কোনো দলীয় সরকার না যে উনি তার প্রতিনিধি আছে তাদেরকে সে জয় না। শুধুমাত্র ইচ্ছা শক্তিটাই তো মুখ্য নয়, সাথে কাঠামোগত শক্তিটাও থাকতে হবে। অলরেডি কাঠামোগুলো তো আপনার চেঞ্জ হচ্ছে। একটা অলরেডি নির্বাচন কমিশন হয়েছে, সেটা নিয়ে তো অনেকে প্রশ্ন আর তুলে নাই, সবাই তো এটাকে নির্বাচন কমিশনকে মেনে নিয়েছে। এবং আমরা তো এই কথাগুলি বলছি যে এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, পুলিশকে সংস্কার করতে হবে। পুলিশের তো আপনার নির্বাচনে বিশাল ভূমিকা থাকে, পুলিশ যাতে কারো পক্ষ না নেয় সেটা তো আমরাও চাচ্ছি যে পুলিশকে সংস্কার করেন, তারপরে আপনার বিচার বিভাগকে সংস্কার করেন এবং নির্বাচনের সাথে যে পদ্ধতিগুলি আছে সেগুলি আপনার সংস্কার করেন, যাতে একটা সুষ্ঠু এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন সামনে করা যায়। তো আমরাও চাচ্ছি, সরকারও চাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলি চাচ্ছে। 53 বছর আমাদের রাজনৈতিক দলগুলির অনেক ভুল আছে, সেই ভুল থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। যারা শিক্ষা না নিবে তারা এগুলি আপনার আস্থা করে। ধন্যবাদ। আমরা ভুল থেকে অবশ্যই শিক্ষা নিব এবং সামনে এগিয়ে যাব। সামনের ইলেকশন যেটা আসছে সেটা কি সত্যি কথা ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি একটা গ্রহণযোগ্য একটা ইলেকশন তারা দিতে পারবে কি না? আমরা এখন পর্যন্ত আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। তো অন্তর্ভুক্তিমূলকের ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, যারা গণহত্যার সাথে জড়িত আওয়ামী এবং আওয়ামী দোসর তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থাও সরকারকে করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।